জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে ঐক্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা ও ভোট প্রক্রিয়া চূড়ান্ত না হয় বুধবার সবাইকে নিয়ে আবারও আলোচনায় বসবে কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন 15 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। 3/4 দল এরই মধ্যে সনদ স্বাক্ষরকারী 2 জন করে প্রতিনিধির নাম কমিশনে পাঠিয়েছেন বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব শঙ্কা কাটিয়ে আইনি ভিত্তি পাওয়ার পথে জুলাই জাতীয় সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের শেষ দফার প্রথম দিনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো গেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একটা বিষয়ে ঐকমত্যে সবার এসেন্সটা ক্লিয়ার যে নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হতে পারে। তবে গণভোটের ভাষা নিয়ে, গণভোটটা কিসের জন্য, এটা নিয়ে কিন্তু এখনো কিছুটা প্রত্যেকটা দলের নিজস্ব অভিপ্রায় রয়েছে। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল, তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। এই প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন পার্লামেন্টে এ বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাশ হবে। রোববারের আলোচনায় গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সুবিধার্থে অধ্যাদেশ জারির পরামর্শ দেয় কয়েকটি দল। এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ না, এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে, একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন, 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে, নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়ায় স্বস্তি প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো। এর আগে সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা দ্রুত জুলাই সনদকে একটি অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ দেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি। দেশের মানুষের মতো বিশ্ববাসীও প্রত্যাশা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বলে মনে করে বিএনপি। বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এমন আশাবাদ জানানো হয়। এ সময় গোয়েন লুইস জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে কাজ করছে জাতিসংঘ। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির নীতি নির্ধারকদের সাথে সাক্ষাৎ করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মেয়াদ শেষে বাংলাদেশ ছাড়ার আগে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে গোয়েন লুইসের অবদানের কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানান। পরে সংবাদ সম্মেলনে গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। জাতিসংঘ আশা করে রাজনৈতিক দলগুলো যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে তা সফল হবে।
As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বিভিন্ন খাতে জাতিসংঘের সহায়তা নিয়ে আলোচনার কথা জানান তিনি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এদিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ফর্মুলা কার্ড তৈরি করে চীনের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে যাওয়া গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অফ টেকনোলজির শিক্ষার্থীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, দেখবেন জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণদের মেধা বিকাশে বিএনপি সব ধরনের সহায়তা করে যাবে বলে জানান বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এদিকে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের পর আজ সকাল থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা তুলে নিয়েছে প্রশাসন। ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার করায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও শিথিল করা হয়েছে। ফলে খাগড়াছড়ি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর আগে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার সাজা করতেছে, চারিদিক দিয়ে আছে, কোনো সমস্যা নাই। এখন মোটামুটি ভালোই লোকজন আসতেছে, সাজেকে যাচ্ছে, বেচাহিনা হইতেছি, তারপরে এখন স্বাভাবিক চলতেছি। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শিগগির তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে করা অভিযোগ যাচাই বাছাই চলছে। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের ৩টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে সোমবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল ২। আর জানাচ্ছেন হুমান চিস্তি। জুলাই আন্দোলনে চালানো গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসাবে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের অক্টোবরে অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ওই অভিযোগের তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেয়ার বিষয়ে সোমবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল ২। এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি। এই 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণ আদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় এদিন ১ জন সাক্ষ্য দেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। নির্বাচনের আগেই জামায়াতের আমিরের দায়িত্বে আসতে পারে নতুন মুখ। রোকনদের ভোটের মাধ্যমে ডিসেম্বরের শেষের দিকে জানা যাবে কে হচ্ছেন আমির।
অন্যান্য দলের মত, জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে পারে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত ইসলামী। তবে দলটির নানা তৎপরতা ছাপিয়ে সবার নজর কাড়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইসলামী আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনে তার প্রেরণা ও উৎসাহমূলক নানা বক্তব্য। আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জুলাই বিপ্লবের পর তার দক্ষ নেতৃত্বে উজ্জীবিত জামায়াতের নেতাকর্মীরাও জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে দলটি রাজপথে উত্তেজনা বাড়িয়েছে। সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিও নিচ্ছে জামাত। তবে এসব তৎপরতার মধ্যেও জোর আলোচনায় এসেছে নতুন আমির নির্বাচন নিয়ে। ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের আমির নির্বাচিত হন 2019 সালের নভেম্বরে। 2022 সালে তার মেয়াদ শেষ হলে 2023 ও 25 সেশনে তিনি আবারও আমির নির্বাচিত হন। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে তার দ্বিতীয় মেয়াদ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য নির্বাচিত হন আমির। সেই হিসেবে আগামী জানুয়ারি মাসেই ঠিক হবে নতুন আমির। এজন্য চলতি মাসের মাঝামাঝি সময় সারা দেশে রোকন সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। আমিরে জামাতের নির্বাচনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 সদস্যের একটি নির্বাচন কমিশন আছেন আমাদের, একজন প্রধান নির্বাচন কমিশনার আর বাকিরা আছেন এর সদস্য। 25শে ডিসেম্বরের আগেই ওনারা বসে, নির্বাচন কমিশন বসে নির্বাচনের প্রস্তুতি নেন, ব্যালট পেপার রেডি করেন। আমরা গোপন ব্যালটে এখানে হয়, পরে বিভিন্ন জেলা এবং মহানগরগুলোতে প্রিজাইডিং অফিসার তারা নিয়োগ করেন, দায়িত্বশীলদের দায়িত্ব দেওয়া হয়, এটা টিম করে দেওয়া হয় স্ব এলাকায়। আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যরা 3 জনের নাম প্রস্তাব করবেন। সারা দেশের 1 লাখেরও বেশি রোকন এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আমির হিসেবে ভোট দেবেন। চাইলে রোকন সদস্যরা এই 3 জনের বাইরেও পছন্দের যে কোনো রোকন সদস্যকে ভোট দিতে পারবেন বলেও জানান জামায়াতের এই নেতা। ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু রোকনদের সংখ্যা 2000, 3000, 4000, 5000 আছেন কোনো কোনো জেলাতে বা মহানগরে, তো সেখানে আমরা একসাথে কোনো একটা হলে, কমিউনিটি সেন্টারে এগুলোতে আমরা আয়োজন করি। সেখানে আগে জানানো হয়, চিঠি দেওয়া হয়, রোকনরা আসেন, ওনারা ভোট দেন। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে 2026 থেকে 28 সেশনের জন্য সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, দলের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।